Party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I read the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. ভারতে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মধ্যে সংঘাত তো আকছাড়ি দেখা যায়, তাই না? কিন্তু পরিস্থিতিটা তখন একেবারে অন্য মাত্রা নেয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একটা ফেডারাল তদন্তের মাঝখানে হস্তক্ষেপ করেন। চলুন আজ পশ্চিমবঙ্গের সেই নাটকীয় ঘটনাটার গভীরে যাওয়া যাক, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। দিনের আলোয় ডাকাতি, মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ সরিয়ে নিয়ে গেছেন। এই বিস্ফোরক অভিযোগটা দিয়েই শুরু করা যাক, যেটা সাম্প্রতিক বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে। একবার ভাবুন তো, অভিযোগটা হলো রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান স্বয়ং একটা তদন্তে বাধা দিয়ে প্রমাণ লোপাট করেছেন। আর এই একটা ঘটনায় কিন্তু আসল প্রশ্নটা তুলে ধরে, কেন একজন মুখ্যমন্ত্রী নিজে একটা ফেডারাল তদন্তে হস্তক্ষেপ করতে যাবেন? এর উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের ঘটনার আরও গভীরে যেতে হবে, বুঝতে হবে এর সঙ্গে কারা কারা জড়িত আর এর আসল পরিণতি ঠিক কী হতে পারে। আচ্ছা, তো ঘটনার সূত্রপাত হলো একটা রেড দিয়ে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি পশ্চিমবঙ্গের প্রতীক জৈন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়, আর ঠিক সেখান থেকেই এই নাটকীয় সংঘাতে শুরু। আর ব্যাপারটা দেখুন, তিনি কিন্তু কোনো প্রতিনিধি পাঠাননি, রাজ্যের শীর্ষ নেত্রী একদম নিজে সেখানে গিয়েছিলেন, যেটা সত্যিই একটা অত্যন্ত অস্বাভাবিক পদক্ষেপ। তো যা হওয়ার তাই হলো। এই হস্তক্ষেপের পরে ঘটনাটা নিয়ে দুটো একেবারে ভিন্ন ন্যারেটিভ তৈরি হয়ে গেল। একদিকে ফেডারেল এজেন্সি আর অন্যদিকে রাজ্য সরকার। ঘটনা একটাই, কিন্তু তার ব্যাখ্যা দুটো সম্পূর্ণ উল্টো। দেখুন, সংঘাতের মূল জায়গাটা ঠিক এখানেই। ইডি বলছে তাদের আইনি কাজে বাধা দেওয়া হয়েছে, প্রমাণ পর্যন্ত লোপাট করা হয়েছে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, আরে বাবা, নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক প্রতিশোধ চরিতার্থ করার জন্যই তো এসব অভিযান চালানো হচ্ছে। আর এই অভিযোগগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, সরকারি কাজে বাধা দেওয়া বা প্রমাণ লোপাটের মতো বেশ গুরুত্বপূর্ণ আইনি ধারা আনা হয়েছে। এর শাস্তি 10 বছর পর্যন্ত জেল হতে পারে, মানে এর আইনি পরিণতি কিন্তু বেশ মারাত্মক। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, ইডি উবেরপ্ট ওখানে কেন গিয়েছিল? এই প্রশ্নটায় আমাদের তদন্তের আসল কারণের দিকে নিয়ে যাবে। আসলে এটা কোনো নতুন কেস নয়, এই তদন্তটা বেশ কয়েক বছর ধরেই চলছে। তবে মনে করা হচ্ছে সাম্প্রতিক একটা ঘটনার পর এই তদন্তে বেশ গতি এসেছে। এই কর্মকাণ্ডের বিশালতাটা শুধু একবার ভাবুন। সূত্র বলছে, যেখানে আগে প্রতিদিন প্রায় 250টা ট্রাক অবৈধ কয়লা নিয়ে ঢুকত, সেই সংখ্যাটা সম্প্রতি বেড়ে দাঁড়িয়েছে দিনে 1500-তে। এত বড় একটা বৃদ্ধি তো তদন্তকারীদের নজরে আসবেই। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে মামলাটা কীভাবে হঠাৎ গতি পেল। দেখুন, 2020 সালে তদন্ত শুরু হয়, কিন্তু 2023 সালের ডিসেম্বরে একটা নতুন মামলা দায়ের হওয়ার পর তদন্তে বেশ গতি আসে। আর 2024-এ ঝাড়খণ্ডের একটা সূত্র ধরেই ইডি পশ্চিমবঙ্গের প্রতীক জৈনের বাড়িতে হানা দেয়। এত বড় একটা রাজনৈতিক সংঘাতের মধ্যে মিডিয়ার ভূমিকা তো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এক্ষেত্রেও কিন্তু আমরা দুটো একেবারে ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে সূত্র যাকে বলছে সাহসী সাংবাদিকতা, যেখানে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তিকে সরাসরি একটা কঠিন প্রশ্ন করা হচ্ছে। আবার অন্যদিকে সূত্র সেই সব রিপোর্টিংয়ের সমালোচনা করছে যেগুলো তাদের মতে অভিযুক্ত ব্যক্তির প্রতি একটা সহানুভূতি তৈরি করার চেষ্টা করছিল এবং তদন্তের গুরুত্বটাকে কিছুটা হালকা করে দেখাচ্ছিল। ঘটনাস্থলের সংঘাত কিন্তু সেখানেই থেমে থাকেনি। সেই জল এখন গড়িয়েছে আদালত পর্যন্ত, যেখানে দুটো পক্ষই আইনি লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। পরিস্থিতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে
যে দুটো সংস্থাই একে অপরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। ইডি যেমন হাইকোর্টে গেছে, তেমনি আবার রাজ্য পুলিশও ইডির বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে। এটা এক কথায় একটা নজিরবিহীন আইনি সংঘাত। আর এই পুরো পরিস্থিতিটা আমাদের সামনে আইন, ক্ষমতা আর একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজনীতির কিছু মৌলিক প্রশ্ন তুলে ধরে। এমন এক প্রশ্ন যার উত্তর এখন আদালতকেই খুঁজে বের করতে হবে।